ডিয়ার অ্যাসপিরেন্ট, আমরা আগের দিন 43 পর্যন্ত প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমাদের 44 থেকে শুরু হবে। তো আমরা প্রথমে প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করি। 44 নাম্বার আমাদের প্রশ্ন রয়েছে, বায়ুচাপ কাকে বলে? আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে লেখা আছে, পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাবে ভূপৃষ্ঠে প্রতি বর্গমিটার স্থানের উপর বায়ু তার নিজের ওজনজনিত যে চাপ প্রয়োগ করে তাকে বলা হয় থাকে বায়ুচাপ। এরপর আমরা সিমিলার আর একটা প্রশ্ন এখানে রেখেছি, প্রমাণচাপ কাকে বলে? সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর যে চাপ, অর্থাৎ বায়ুচাপ আমরা মাপি কিসে? 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপকে তুলনা করে, তাকেই বলা হচ্ছে প্রমাণচাপ। অর্থাৎ প্রমাণচাপের ক্ষেত্রে কতগুলো শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে 1 নম্বর শর্তটা হলো এই 45 ডিগ্রি অক্ষাংশ। 2 নম্বর শর্তটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এবং 3 নম্বর শর্তটা হলো এই 76 সেমি উঁচু পারস্তম্ভের চাপ। পরের প্রশ্ন, বায়ুচাপের পরিমাপের যন্ত্র কি? আপনারা সবাই হয়তো এটা জানেন যে বায়ুচাপ আমরা ব্যারোমিটার দিয়ে পরিমাপ করে থাকি। পরের প্রশ্ন, কে কবে টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেন? 1943 সালে, অর্থাৎ সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখনও শুরু হয়নি। তার আগেই 1943 সালে বিজ্ঞানী টরিসেলি তিনি তার টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। কারণ ব্যারোমিটারকে আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি। একটাকে আমরা বলে থাকি টরিসেলি ব্যারোমিটার, আর একটাকে আমরা বলে থাকি ফরটিন্স ব্যারোমিটার। এর মধ্যে ফরটিন্স ব্যারোমিটারটা ওল্ড, এটাকে ওল্ড ব্যারোমিটার আমরা বলে থাকি, কারণ এটা 1800 খ্রিস্টাব্দে নিকোলাস ফরটিন এটা আবিষ্কার করেছিলেন। এবং একটা ব্যারোমিটার রয়েছে যেটাকে আমরা বলে থাকি নিউ ব্যারোমিটার। অর্থাৎ এটা অনেকখানি আধুনিক। এটা টরিসেলি আবিষ্কার করেছিলেন 1943 সালে। পরের প্রশ্ন, ভার্নিয়ার স্কেল কি? সূক্ষ্মতম দৈর্ঘ্য মাপার জন্য 1631 খ্রিস্টাব্দে ফরাসি গণিতবিদ পি ভার্নিয়ার যে স্কেল আবিষ্কার করেছিলেন তার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো আমরা নর্মালি যে স্কেল ব্যবহার করি তার থেকে ভার্নিয়ার স্কেলের একটা পার্থক্য হচ্ছে, এই ভার্নিয়ার স্কেলের দ্বারা কিন্তু সূক্ষ্মতম দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করতে পারি। অর্থাৎ ভেরি স্লাইট লেংথ, খুব স্লাইট লেংথ যদি আমাদের পরিমাপ করতে হয় তাহলে কিন্তু আমরা এই ভার্নিয়ার স্কেল তখন কিন্তু ব্যবহার করে থাকি। এবং এই ভার্নিয়ার স্কেলটা কেন নাম দেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেল? না, এটা পি ভার্নিয়ার এর নাম অনুসারে এই স্কেলটার নাম দেওয়া হয়েছে ভার্নিয়ার স্কেল। কোন ব্যারোমিটারে পারদ ব্যবহার করা হয় না? অ্যানিরয়েড ব্যারোমিটারে। আমরা বলেছিলাম ব্যারোমিটারকে সাধারণত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফরটিন্স ব্যারোমিটার এবং আরেকটা হলো টরিসেলি ব্যারোমিটার। এই ব্যারোমিটারটা কিন্তু আমাদের ফরটিন্স ব্যারোমিটারেরই একটা অংশ, সে কারণে এটা আমরা ভাগের মধ্যে আনিনি। এর মধ্যে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সাধারণত ব্যারোমিটারে পারস্তম্ভের চাপ অনুসারে কিন্তু সেটা আমরা মেপে থাকি, কিন্তু এই অ্যানিরয়েড ব্যারোমিটারে কিন্তু কোনো পারদ ব্যবহার করা হয় না। পরের প্রশ্ন, সমপ্রেস বা সমচাপ রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের উপর সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে, মানচিত্রে উপস্থাপন করলে তাকে সমপ্রেস বা সমচাপ রেখা বলে। অর্থাৎ যে বায়ুচাপ বিশিষ্ট যে স্থানগুলো রয়েছে, সমান বায়ুচাপ বিশিষ্ট স্থান, সেগুলোকে যদি আমরা একটা ইমাজিনারি রেখা দ্বারা যদি আমরা অ্যাড করি এবং তারপর যদি আমরা একটা মানচিত্র বা ম্যাপে যদি আমরা রিপ্রেজেন্ট করি, তখন যে রেখাগুলো আমরা দেখতে পাই সেগুলোকে আমরা সমচাপ রেখা বা সমপ্রেস রেখা বলে থাকি। পরের প্রশ্ন আমরা রেখেছি, বায়ুচাপের ঢাল কাকে বলে? দুটি সমচাপ রেখা, অর্থাৎ পরিষ্কার একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে, যার ফলে আপনারা বুঝতে পারবেন। আমরা প্রথমে সমচাপ রেখার ডেফিনেশনটা দিলাম
তারপর আমরা বায়ুচাপের ঢাল, এগুলো অনেক সময় এমসিকিউ প্রশ্নে চলে আসে, তো সেই কারণেই আমরা এগুলোকে রেখেছি। দুটি সমচাপ রেখার মধ্যে সমকোণে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রতি একক দূরত্বে বায়ুচাপের যে পার্থক্য তাকে বলা থাকে বায়ুচাপের ঢাল। অন্তর্কান্তীয় মিলন, এর মধ্যে এই অন্তর্কান্তীয় মিলন থেকে একটা প্রশ্ন হয়েছিল, সেই কারণে আমরা এর পুরো নামটা এখানে দিয়ে দিয়েছি। এটাই প্রশ্ন হয়েছিল, আইটিসিজেড এর পূর্ণ নাম কি? আইটিসিজেড আগে আমরা ব্যাখ্যাটা বুঝে নিই, তারপর আমরা এর পুরো নামটা বলবো। এখানে আমরা দিয়েও দিয়েছি আমাদের এই পিডিএফের মধ্যে, আমরা এই পুরো নামটা দিয়েও দিয়েছি, যার ফলে আমরা প্রত্যেককেই বলছি। আগের দিন আপনাদের মধ্যে অনেকেই পিডিএফ কালেক্ট করেছেন, অনেকেই আমরা বলেছি পিডিএফ রয়েছে আমাদের ডেসক্রিপশন লিঙ্কে, আপনারা জাস্ট ডেসক্রিপশন লিঙ্কটা দেখুন এবং ডেসক্রিপশন লিঙ্কে আপনারা একটা পিডিএফ কালেক্টের লিঙ্ক পাবেন ইমোজিতে, সেখানে আপনারা 10 রুপিস পেমেন্ট করে পিডিএফটাকে কালেক্ট করতে পারবেন। জাস্ট আপনারা ডেসক্রিপশন পেজটা ওপেন করুন এবং সেখানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। সুতরাং আমরা বলি এই আইটিসিজেড সম্পর্কে, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয়। কি বললাম আমি আরবার বলি, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয়। এই মিলনস্থলকে আমরা বলে থাকি আন্তর্কান্তীয় মিলন অঞ্চল। অর্থাৎ আন্তর্কান্তীয় মিলন অঞ্চল বলতে কি বোঝানো হয়, যেখানে উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে মিলিত হয়, সেই মিলন স্থলটাকে আমরা বলে থাকি আন্তর্কান্তীয় মিলন অঞ্চল। অর্থাৎ এটা নাম থেকে পরিষ্কার যে এটা একটা মিটিং পয়েন্ট বা মিলন অঞ্চল, যেখানে দুটো পয়েন্ট মিট করছে। এখন এই দুটো পয়েন্টের মধ্যে কি কি রয়েছে আমরা একটু যদি বলি, একটা হলো উত্তর পূর্ব আয়নবায়ু এবং আরেকটা হলো দক্ষিণ পূর্ব আয়নবায়ু। এই উত্তর পূর্ব আয়নবায়ু এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু যে মিটিং পয়েন্টটাকে মিলিত হচ্ছে তাকে আমরা বলছি আন্তর্কান্তীয় মিলন অঞ্চল। এটাকে বলা হয় আইটিসিজেড, মানে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন, ইন্টারট্রপিক্যাল মানে হচ্ছে এই আন্তর্কান্তীয়, এবং কনভারজেন্স জোন মানে হচ্ছে, জোন মানে অঞ্চল, কনভারজেন্স মানে যেটা হচ্ছে মিলন অঞ্চল, মিটিং পয়েন্ট। সুতরাং আইটিসিজেড কথাটার পুরো নাম হচ্ছে ইন্টারট্রপিক্যাল কনভারজেন্স জোন। আমাদের পরের প্রশ্ন আমরা কি রেখেছি দেখি, অশ্ব অক্ষাংশ কাকে বলে? আপনারা হয়তো এটা অনেক সময় টিকাতেও দেখে থাকবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা টিকা ক্ষেত্রে পড়ে। তো আমাদের এখানে আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য আমরা এটা রেখেছি, এটা খুব ইম্পর্টেন্ট এবং সেই কারণে আমরা বলছি যে এটা ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অশ্ব অক্ষাংশ আপনারা অনেকেই হয়তো এর থেকে এমসিকিউ প্রশ্ন দেখতে পাবেন। আটলান্টিক মহাসাগরের উপরে অবস্থিত কর্কটীয় উচ্চচাপ বলয়ে অনুভূমিক বায়ুপ্রবাহ প্রায় হয় না বললেই চলে। সুতরাং অশ্ব অক্ষাংশ আমরা লক্ষ্য করি কিন্তু আটলান্টিক মহাসাগর বা আটলান্টিক ওশেন, আটলান্টিক ওশেন বা আটলান্টিক মহাসাগরের ক্ষেত্রে আমরা এই অশ্ব অক্ষাংশ লক্ষ্য করে থাকি। এটা কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যে অবস্থান করে। সুতরাং এখান থেকে আমরা অনেকগুলো পয়েন্ট পাচ্ছি, যে পয়েন্টের মধ্যে 1 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করলাম যে এটা আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। 2 নম্বর পয়েন্ট আমরা যেটা আলোচনা করলাম এটা কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যে অবস্থান করে এবং এখানে অনুভূমিক বায়ুপ্রবাহ প্রায় হয় না বললেই চলে। প্রাচীনকালে বণিকেরা পালতোলা জাহাজে করে এই অঞ্চলে এসে উপস্থিত হলে অনুভূমিক বায়ুপ্রবাহের অভাবে জাহাজ থেমে যেত। কারণ যেখানে তো আমি আগেই বললাম এখানে, যেখানে অনুভূমিক বায়ুপ্রবাহ প্রায় হয় না বললেই চলে, প্রায় অনুভূমিক বায়ুপ্রবাহ প্রবাহিত হয় না, যার ফলে প্রাচীনকালে বণিকেরা যখন পালতোলা জাহাজে করে এই অঞ্চলে এসে উপস্থিত হতো, মানে এই আটলান্টিক মহাসাগরে এসে উপস্থিত হতো, স্পেসিফিক স্থানটা কোথায় না কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যে এসে যখন উপস্থিত হতো, তখন এই অনুভূমিক বায়ুপ্রবাহ যেহেতু চলে না বা অনুভূমিক বায়ুপ্রবাহ যেহেতু এখানে হয় না, যার ফলে জাহাজগুলো কিন্তু থেমে যেত। তাই তারা জাহাজ হালকা করার জন্য সমুদ্রে কিছু ঘোড়া নিক্ষেপ করত। যেহেতু জাহাজটা যথেষ্ট ভারী হয়ে যেত, যে শিপগুলো তারা আনতো সেই শিপগুলো হয়ে যেত হেভি, শিপগুলো যথেষ্ট পরিমাণে হেভি হয়ে যেত। তো সেই হেভি শিপগুলোকে লাইট করার জন্য বা হালকা করার জন্য, যে হেভি শিপগুলো হেভি হয়ে যেত সেই হেভি শিপগুলোকে লাইট করার জন্য বা হালকা করার জন্য তারা সমুদ্রের মধ্যেই কিছু ঘোড়া তারা নিক্ষেপ করত।
এই কারণে এই অক্ষাংশকে আমরা বলছি অশ্ব অক্ষাংশ। অর্থাৎ আমরা অশ্ব অক্ষাংশের ডেফিনেশন যেটা বুঝতে পারলাম যে আটলান্টিক মহাসাগরের মধ্যে যে স্থানটা হচ্ছে কর্কটীয় উচ্চচাপ বলয়, সেই কর্কটীয় উচ্চচাপ বলয়ে কিন্তু অনুভূমিক বায়ুপ্রবাহ প্রায় হয় না বললেই চলে। যার ফলে অনুভূমিক বায়ুপ্রবাহ অর্থাৎ বায়ু একদম অনুভূমিকভাবে কিন্তু প্রবাহিত হচ্ছে, বায়ু এইভাবে অনুভূমিকভাবে প্রবাহিত হচ্ছে, কিন্তু যেহেতু অনুভূমিক বায়ুপ্রবাহ এখানে হয় না, যার ফলে পালতোলা জাহাজে করে যখন বণিকেরা এই অঞ্চলে এসে উপস্থিত হতো, অর্থাৎ আটলান্টিক মহাসাগরের এই কর্কটীয় উচ্চচাপ বলয়ে এসে তারা অবস্থান করত, তখন যেহেতু অনুভূমিক বায়ুপ্রবাহ প্রায় এখানে হয় না, যে বায়ুটা এইভাবে প্রবাহিত হয় সেই বায়ুটা যেহেতু এখানে প্রবাহিত হয় না, যার ফলে তারা সমুদ্রের মধ্যে কিছু ঘোড়াকে তারা নিক্ষেপ করে দিত, যাতে করে জাহাজটা হালকা হয়ে থাকে, জাহাজটা হ্যাভি হয়ে যাচ্ছে, হ্যাভি শিপ, সেই হ্যাভি শিপটাকে লাইট করার জন্যই তারা কিছু জাহাজকে তারা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করত। যার ফলে এটাকে আমরা বলছি অশ্ব অক্ষাংশ। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে অশ্ব অক্ষাংশটা কিন্তু আটলান্টিক ওশেনে লক্ষ্য করা যায় এবং এটা কর্কটীয় উচ্চচাপ বলয়ের মধ্যে কিন্তু অবস্থান করে। কেন অবস্থান করে না? এখানে অনুভূমিক বায়ুপ্রবাহ যেহেতু প্রায় প্রবাহিত হয় না। এবার আমাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে যদি অনুভূমিক বায়ুপ্রবাহটা প্রবাহিত হতো, যদি বায়ু এইভাবে অনুভূমিকভাবে প্রবাহিত হতো তাহলে কি সুবিধা হতো না? তখন জাহাজটা কিন্তু অটোমেটিক্যালি হালকা হয়ে যেত। কিন্তু যেহেতু অনুভূমিক বায়ুপ্রবাহ তো প্রবাহিত হয় না, যার ফলে জাহাজ ভারী হয়ে পড়ছে এবং সেই ভারী জাহাজকে হালকা করার জন্যই কিছু ঘোড়াকে কিন্তু সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হতো, যাতে জাহাজের ওজনটা ঠিকঠাক পর্যায়ে থাকে। এটাকে আমরা বলছি অশ্ব অক্ষাংশ। পরের প্রশ্ন, সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কাকে বলে? সুমেরুবৃত্ত প্রদেশীয় এবং কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় কাকে বলা হয়ে থাকে? উত্তর গোলার্ধে 60 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 65 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত নিম্নচাপ বলয়কে সুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় বা সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় বলা হয়ে থাকে। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে থেকে 65 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থিত নিম্নচাপ বলয়কে কুমেরুবৃত্ত নিম্নচাপ বলয় বলা হয়ে থাকে। আমরা পরের প্রশ্ন দেখি, বায়ু প্রবাহ কাকে বলে? ভূপৃষ্ঠের উপর বায়ু যখন অনুভূমিকভাবে চলাচল করে তখন তাকে বলা হয় বায়ু প্রবাহ। বায়ু সবসময় কিন্তু অনুভূমিকভাবে চলাচল করে থাকে, সেটাকে আমরা বলে থাকি বায়ু প্রবাহ। নিয়ত বায়ু কাকে বলে এবং নিয়ত বায়ু কয় প্রকার এবং কী কী? যে বায়ু সারা বৎসর নিয়মিতভাবে নির্দিষ্ট পথে প্রবাহিত হয় তাকেই বলা থাকে নিয়ত বায়ু। নিয়ত বায়ু প্রবাহ 3 প্রকার, যথা আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু। সুতরাং নিয়ত বায়ু আমরা কাকে বললাম না? যে বায়ুটা প্রতি বছর নির্দিষ্টভাবে বা যে বায়ুটা প্রতি বছর নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে আমরা বলি নিয়মিত বায়ু। এটা একটা কন্টিনিউয়াস বায়ু প্রবাহ, নিয়মিতভাবে বায়ু প্রবাহ। এটা একটা নির্দিষ্ট রেগুলারিটি রয়েছে, একটা কন্টিনিউটি রয়েছে। এই কারণে আমরা এই বায়ু প্রবাহটাকে বলি নিয়ত বায়ু প্রবাহ। প্রতি বছর কিন্তু পার ইয়ার নিয়মিতভাবে এটা প্রবাহিত হয় এবং এটাকে আমরা বলতে, এটা এই যে নিয়ত বায়ু প্রবাহ, এটাকে আমরা 3 ভাগে ভাগ করে থাকি। অর্থাৎ যে নিয়ত বায়ু প্রবাহ রয়েছে, এই নিয়ত বায়ু প্রবাহটাকে কিন্তু আমরা 3টে ভাগে ভাগ করে থাকি। 3টে ভাগে ভাগ করে থাকি, যেটার মধ্যে একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিম বায়ু এবং একটা হচ্ছে মেরু বায়ু। পরের প্রশ্ন আমরা দেখি, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আয়ন বায়ুকে কেন আমরা বাণিজ্য বায়ু বলে থাকি? উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর অনুভূমিক প্রবাহের দরুন আগেকার দিনে বণিকেরা খুবই উপকৃত হতো, কারণ বায়ুর অনুভূমিক প্রবাহে পালতোলা জাহাজে যাতায়াতের সুবিধা হতো, যে কারণে আয়ন বায়ুকে আমরা বাণিজ্য বায়ু বলছি। কেন আমরা আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলছি? কারণ যদি বায়ু অনুভূমিকভাবে প্রবাহিত হয় তাহলে জাহাজ কিন্তু অটোমেটিক হালকা হয়ে যায়, যার ফলে জাহাজটা চলাচলে কিন্তু সহায়তা হয়। বিশেষত যে জাহাজগুলো পালতোলা জাহাজ, অর্থাৎ যেগুলো বায়ুর উপর নির্ভরশীল, আয়ন বায়ুর উপর নির্ভরশীল, তো সেই জাহাজগুলো চলাচলে সুবিধা হতো। অ্যাকচুয়ালি এই যে 2 প্রকারের আমরা আয়নবায়ুর কথা বললাম, একটা হচ্ছে উত্তর পূর্ব আয়নবায়ু এবং একটা হচ্ছে দক্ষিণ গোলার্ধে, যেটা উত্তর গোলার্ধে প্রবাহিত হয়, এবং একটা হচ্ছে দক্ষিণ পূর্ব আয়নবায়ু, যেটা দক্ষিণ গোলার্ধে প্রবাহিত হয়। এই দুটো বায়ুর জন্য আগেকার দিনে বণিকেরা যারা মার্চেন্ট তারা কিন্তু যথেষ্ট বেনিফিটেড হতো, কেননা এই পালতোলা জাহাজগুলো অনুভূমিক বায়ু প্রবাহটা প্রবাহিত হতো এবং পালতোলা জাহাজগুলো নির্দিষ্টভাবে চলাচল করতে পারত, যে কারণে আমরা আয়নবায়ুকে বলতে থাকি বাণিজ্য বায়ু। আমাদের পরের প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কি? গর্জনশীল চল্লিশা,
দক্ষিণ গোলার্ধে অধিক জলভাগের অবস্থানে থাকায় বায়ু বিনা বাধায় ভীষণ শব্দ করে তীব্র গতিতে প্রবাহিত হয়। অর্থাৎ গর্জনশীল 40 এটা কিন্তু দক্ষিণ গোলার্ধে, এটা কিন্তু দক্ষিণ গোলার্ধে লক্ষ্য করা যায় গর্জনশীল 40। কেন দক্ষিণ গোলার্ধে এটা লক্ষ্য করা যায় গর্জনশীল 40? কারণ দক্ষিণ গোলার্ধে যেহেতু অধিক জলভাগের অবস্থান করে। আমরা এটা জানি যে উত্তর গোলার্ধে স্থলভাগের পরিমাণটা তুলনামূলকভাবে দক্ষিণ গোলার্ধের থেকে বেশি, কিন্তু দক্ষিণ গোলার্ধে জলভাগ পরিমাণ বেশি। আর যেহেতু দক্ষিণ গোলার্ধে জলভাগের পরিমাণটা বেশি রয়েছে, সেই কারণে বায়ু কিন্তু বিনা বাধায় শব্দ করে তীব্র গতিতে প্রবাহিত হয়। যেহেতু যেখানে জলভাগের পরিমাণ বেশি, সেই জলভাগের পরিমাণ যেখানে বেশি সেখানে যদি বায়ু প্রবাহিত হয় তাহলে তার একটা মধ্যে একটা শব্দ আসে, কারণ বায়ু সবসময় শোঁ শোঁ শব্দে প্রবাহিত হয়। এবং যেখানে জলভাগের পরিমাণ বেশি তার মধ্যেও কিন্তু একটা গর্জন লক্ষ্য করা যায়, যেহেতু সেই বায়ুর মধ্যে একটা জলভাগ যেহেতু রয়েছে, তো সেই কারণেই বায়ু কিন্তু তীব্র গতিতে প্রবাহিত হয়, যার ফলে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে আমরা বলে থাকি গর্জনশীল 40। 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে আমরা বলে থাকি গর্জনশীল 40। 50 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এটি ভয়ঙ্কর 50 এবং 60 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এটি চিৎকারী 60 নামে পরিচিত। অর্থাৎ গর্জনশীল 40 হচ্ছে 40 ডিগ্রি। অ্যাকচুয়ালি নামটা কেন 40 হয়েছে, যেহেতু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে এটি প্রবাহিত হয়, যার ফলে এর নাম হয়েছে গর্জনশীল 40। এবং দক্ষিণ কেন আমরা বলছি, কারণ এটা দক্ষিণ গোলার্ধে লক্ষ্য করা যায়। দক্ষিণ গোলার্ধে যেহেতু অধিক জলভাগ থাকে, যার ফলে বায়ু যে শোঁ শোঁ শব্দে প্রবাহিত হয় তার মধ্যেও কিন্তু একটা ভীষণ গর্জন থাকে, যেহেতু সেই বায়ুর মধ্যে জল মিশে থাকছে। এবং দক্ষিণ গোলার্ধে যেহেতু জলভাগের পরিমাণ বেশি, যার ফলে বায়ু এই দক্ষিণ গোলার্ধে যখন প্রবাহিত হয় তখন তার মধ্যে একটা গর্জনের শব্দ হয়, যার ফলে এই 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশকে আমরা বলছি গর্জনশীল 40। সুতরাং আজ পর্যন্ত এতদূর পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরের দিন আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রসঙ্গে আরেকটা জিনিস আমরা বলে রাখি, আপনারা আমাদের ডেসক্রিপশন পেজে যান, সেখানে আপনারা এই পিডিএফটি কালেক্ট করার লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু পিডিএফটি কালেক্ট করতে পারবেন। আগের দিন অনেকেই কালেক্ট করেছেন, যারা কালেক্ট করেননি তারা আজকে এটা কালেক্ট করে নিন। এর থেকেই আমাদের ক্লাসটা আমরা পরবর্তীতে দেব। সুতরাং আজ পর্যন্ত এতটাই। পরের দিন আমরা বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস এ লট ফর ওয়াচিং মাই চ্যানেল।